9ই আগস্ট 2024 একটা হাসপাতাল যেখানে মানুষ যায় সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য। আর সেই হাসপাতালের সেমিনার রুম থেকেই উদ্ধার করা হলো এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ। তারপর একটা মামলা, একটা গ্রেপ্তার, সিবিআই তদন্ত, আদালতের শুনানি, দেশ জুড়ে প্রতিবাদ, রাত দখলের ডাক এবং রয়ে গেল অমীমাংসিত অসংখ্য প্রশ্ন। আজ পেরিয়ে যাচ্ছে 9ই আগস্ট 2026। ঘটনার পাক্কা 2 বছর। 2 বছর ধরে যে ঘটনা বাংলার মানুষের স্মৃতিতে দুঃস্বপ্নের নাম হয়ে আছে, অভয়াকাণ্ড। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অন্য। সত্যি কি বিচার শেষ হয়েছে? অভয়া কি সত্যি কোনো বিচার পেয়েছে? কারণ একদিকে আদালত একজনকে এই গোটা মামলার দোষী সাব্যস্ত করেছে, অন্যদিকে আজও প্রশ্ন উঠছে ঘটনার সম্পূর্ণ সত্য কি সামনে এসেছে? কেউ কি আরো জড়িত ছিল? তদন্তের শুরুতে কি কোনো গাফিলতি হয়েছিল? আর যে প্রশ্নগুলো সেই রাত থেকেই মানুষ করে আসছে, তার সবগুলোর উত্তর কি পাওয়া গেছে? আজকের ভিডিওতে আবেগ নয়, গুজব নয়, নথিভুক্ত তথ্যের ভিত্তিতে আমরা ফিরে দেখব সেই রাত থেকে আজ পর্যন্ত আরজিকর কাণ্ডের সেই ভয়াবহ টাইমলাইন। 9ই আগস্ট 2024, সেই ভয়াবহ দুঃস্বপ্নের রাত। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত 31 বছর বয়সী একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর একটা লং ডিউটি শিফটে ছিলেন। সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী তিনি একটানা প্রায় 36 ঘন্টা ডিউটি করছিলেন। কিন্তু পরদিন সকালে হাসপাতালের সেমিনার রুম থেকে তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি সামনে আসতেই ধর্ষণ এবং হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্তের একেবারে প্রথম পর্যায় থেকেই নানা রকমের গাফিলতির প্রশ্ন উঠতে শুরু করে। মৃতার পরিবারকে তাদের মেয়ের মৃত্যু সম্পর্কে প্রথমে কিভাবে জানানো হয়েছিল? মৃতদেহ দেখতে তাদের কতটা সময় অপেক্ষা করতে হয়েছিল? এবং এফআইআর নথিভুক্ত করতে দেরি হয়েছিল কিনা? এই ধরনের নানান অভিযোগ আদালতের সামনে চলে আসে এবং এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই মামলাটা অনেক বড় পর্যায়ে পরিণত হয়। প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ, কিন্তু প্রথম থেকেই তদন্তের পদ্ধতি নিয়ে নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করে এবং বিশেষজ্ঞরা এটাও মনে করেন যে সেই সময় পুলিশ তৎকালীন সরকারকে তুষ্ট করার জন্য তাদের মতো করেই তদন্ত চালাচ্ছিল, যে নির্যাতিতা তার হয়ে নয়। কিন্তু শেষ পর্যন্ত 13ই আগস্ট 2024 কলকাতা হাইকোর্ট এই গোটা ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। ইন্ডিয়া টুডের সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্ট তদন্তে উল্লেখ করেছিলেন সিরিয়াস ল্যাপসেসের কথা। অর্থাৎ ঘটনাটি শুধু কলকাতার একটি মামলা হয়ে সীমাবদ্ধ থাকলো না, এটি হয়ে উঠল দেশের অন্যতম আলোচিত নারী নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার মামলা। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা প্রতিবাদে নামলেন। কলকাতায় রাত দখলের ডাক উঠল। মানুষ রাস্তায় নেমে প্রশ্ন তুলতে শুরু করলো, একজন চিকিৎসক যদি তার কর্মক্ষেত্রে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরপর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবেই এই মামলা গ্রহণ করে। 20 আগস্ট 2024 তদন্তের অগ্রগতি জানতে চেয়ে সুপ্রিম কোর্ট সিবিআইকে পূর্ণাঙ্গ স্ট্যাটাস রিপোর্ট জমা করার নির্দেশ দেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকেও হাসপাতাল ভাঙচুর এবং পরবর্তী নানান হুলিগানিজমের বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ বিষয়টি তখন শুধুমাত্র ক্রিমিনাল ইনভেস্টিগেশন ছিল না, এর সঙ্গে যুক্ত হয়ে গেল চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার বৃহত্তর প্রশ্ন। সিবিআই তদন্তের পাশাপাশি আরজিকর হসপিটালের প্রশাসন এবং তৎকালীন কর্তাদের ভূমিকা নিয়েও নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যে হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে এবং সেই বিষয়টিও একই সঙ্গে কিন্তু তদন্তের আওতায় আসে। ইন্ডিয়া টুডে সেই সময় রিপোর্ট করেছিল যে 25 আগস্ট 2024 সিবিআই সন্দীপ ঘোষের প্রিমিসেস সহ প্রায় 15টি জায়গায় সার্চ চালায়। তবে এখানে একটা বিষয় ভীষণ পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন, যে আর্থিক অনিয়মের তদন্ত আর চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলা এক জিনিস নয়। দুটি তদন্তের মধ্যে প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, একটার সঙ্গে আর একটা একই সূত্রে বাঁধা থাকতে পারে, কিন্তু একটা মামলার অভিযোগকে অন্য মামলার প্রমাণ হিসেবে সরাসরি ধরে নেওয়া যায় না। আর এই পার্থক্যটা না বুঝলে সোশ্যাল মিডিয়ার অনেক দাবি কিন্তু বিভ্রান্তিকর বলে মনে হতে পারে।
এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত ছিলেন কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তদন্তের পর তার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার অভিযোগে মামলা এগোয়। কিন্তু এই পর্যায়েও কিন্তু প্রশ্ন থামেনি, কারণ সঞ্জয় রায় নিজে পরবর্তীকালে দাবি করেছিলেন যে তিনি নির্দোষ, তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। যদিও অভিযুক্তের দাবি কোনো প্রমাণ নয়, সেটা প্রমাণ করার দায়িত্ব আদালতের। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই বলেন যে আরজিকর কাণ্ডের বিচার হয়নি। এই কথাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়, তার কারণ ধর্ষণ ও হত্যা মামলায় আংশিক বিচার হয়েছে এবং আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। অর্থাৎ মূল মামলায় বিচারিক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তার মানে মোটেই এই নয় যে আরজিকর মামলা সংক্রান্ত ওঠা সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এখানেই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। একজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া এবং ঘটনার সাথে সম্পর্কিত প্রতিটি সম্ভাব্য প্রশ্ন, তদন্তের প্রতিটি অভিযোগ এবং প্রশাসনিক দায়বদ্ধতার প্রতিটি বিষয় নিষ্পত্তি হওয়া কিন্তু এক কথা নয়। আর ঠিক এই কারণেই 2 বছর শেষ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বিতর্ক শেষ হয়নি। আজও মানুষের আলোচনায় রয়েছে বেশ কয়েকটি বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঘটনার প্রথম থেকে তদন্তের প্রতিটা ধাপ কি স্বচ্ছ ছিল? দ্বিতীয় প্রশ্ন, হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার সব সঠিক উত্তর কি পাওয়া গেছে? তৃতীয় বড় প্রশ্ন, ঘটনার সঙ্গে কোনো বৃহত্তর ষড়যন্ত্র অথবা অন্য কারো ভূমিকা সরাসরি ছিল কিনা সে বিষয়ের কোনো প্রশ্নেরও কি উত্তর আমরা পেয়েছি? আর পঞ্চম প্রশ্ন, একজন চিকিৎসক তিনি কেন নিজের কর্মস্থলেও নিরাপদ ছিলেন না? এই প্রশ্নগুলোর উত্তর জানা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ভীষণভাবে জরুরি। তার কারণ একটা বিচার একজন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু একটা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারে না। 9ই আগস্ট 2026, ঘটনার 2 বছর। আর এই 2 বছরে আমরা কি কি পেলাম? প্রতিবাদ, রাজনৈতিক বিতর্ক, সিবিআই তদন্ত, আদালতের শুনানি, একজনকে দোষী সাব্যস্ত হওয়ার রায় এবং অমীমাংসিত হাজারো প্রশ্ন। তাই সহজে এই ঘটনাকে ভুলে যাওয়া চলবে না। বন্ধুরা, এই ভিডিও যথাসম্ভব শেয়ার করবেন, যাতে মানুষের মন থেকে অভয়ার সেই ভয়াবহ স্মৃতি চট করে মুছে না যায়। আর একজন বাঙালি হিসেবে, একজন ইউটিউবার হিসেবে সরকারের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ বিচার শুধু আদালতের রায় শেষ হয় না, বিচার মানে সম্পূর্ণ সত্যকে সামনে আনা, দায়বদ্ধতা নিশ্চিত করা, আর একই ঘটনা যাতে বারবার না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। 9ই আগস্ট 2024-এর সেই ভয়াবহ রাত আজ দুঃস্বপ্নের ইতিহাসের অংশ। কিন্তু ইতিহাসের কিছু ঘটনা শুধু ইতিহাস থাকে না, বারবার ফিরে আসে একাধিক প্রশ্ন হয়ে। আমরা কি সত্যিই কিছু শিখেছি? তাই আজ 2 বছর পরেও আরজিকর কাণ্ডের কথা বলতে গেলে শুধুমাত্র একজন অভিযুক্তের নাম বললেই গল্প শেষ হয়ে যায় না। মূল মামলায় আদালতের রায় হয়েছে, এটা আংশিক সত্য, কিন্তু সেই সঙ্গে তদন্তের অন্যান্য দিক, প্রশাসনিক দায়বদ্ধতা এবং বৃহত্তর প্রশ্ন নিয়ে যে আইনি ও সামাজিক বিতর্ক রয়েছে সেটাও সত্য। তাই আজকের দিনে সবচেয়ে দায়িত্বশীল কথা হতে পারে গুজব নয়, প্রতিশোধ নয়, কোনো রাজনৈতিক প্রচার নয়, শুধু সত্য। আদালতের নথি থেকে সত্য, তদন্তের তথ্য থেকে সত্য। আর যে প্রশ্নের উত্তর সাধারণ মানুষ এখনো পায়নি সেগুলোর উত্তর খোঁজার অধিকার কিন্তু সাধারণ মানুষের আছে। তাই 9ই আগস্ট শুধুমাত্র একটি তারিখ নয়, এটি মনে করিয়ে দেয় যে একটা হাসপাতাল শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্র নয়, সেখানে যারা কাজ করেন তাদের নিরাপত্তার দায়িত্বটাও কিন্তু আমাদের। আর একজন মানুষের জন্য ন্যায় বিচার মানে শুধুমাত্র একটি রায় নয়, সত্যের সম্পূর্ণ প্রকাশ এবং ভবিষ্যতের নিরাপত্তাও। 2 বছর পরেও তাই সেই একটা প্রশ্নই বারবার ফিরে ফিরে আসছে যে সব সত্য কি সামনে এসেছে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও তথ্যবহুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন, যাতে মানুষ অভয়ার স্মৃতিকে ভুলে না যেতে পারে। আর ইতিহাস, খেলাধুলা, রাজনীতি এবং সমসাময়িক নানান তথ্য সমৃদ্ধ আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।